গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি শক্তিপদ রাজগুরু লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা। আজ শোনাব উপন্যাসটির পঞ্চম পর্ব। সংসারের খরচ বেশ কিছু কমল। গীতার পেছনের খরচটা বন্ধ হয়ে আসায় সংসারের অবস্থা একটু গুছিয়ে নিতে পারবে নিতা। মনটাও কিছু বেশি মাইনে পাচ্ছে। সে যদি আরও কিছু বেশি করে দেয়, বাড়তি টাকা কিছু এলে বাড়িটাও নতুন করে গড়ে তুলতে পারবে বছরখানেকের মধ্যে। মাধববাবুর চিকিৎসা আরও ভালো করে করতে পারবে তারা। কাদম্বিনী মনের কথাগুলো বলে চলেছে। অনেক দিনের আশা ওসব। মাধববাবু কথাগুলো শুনে যান, চুপ করে বসে থাকেন। কাদম্বিনী নিশ্চিন্ত হয়েছে মেয়ের বিয়ে দেওয়া নয়, আপদ উদ্ধার হওয়া। আগুনের মতো রূপ আর ওই হইচই করা মেয়েটাকে নিয়ে দিনরাত স্বস্তি ছিল না। মেয়ে পার হয়েছে, না গলার কাঁটা নেমেছে। স্বামীর কাছে বসে ভবিষ্যতে স্বপ্ন দেখে। আবার শান্তি নেমেছে সংসারে। পীরগঞ্জের প্রাচুর্যের দিনগুলো ফিরে এসেছে। সবুজ শান্তিমাখা পরিবেশ। হাসেন মাধববাবু। সেদিন আর ফেরে না বড় বউ। কেন? এ জীবনের জটিলতা অনেক বেশি, দুর্গমে পথ। শান্তিতে চলবার উপায় এখানে নেই। শান্তির স্বপ্নও আজকের মানুষের মন থেকে একেবারে মুছে গেছে। একটি ঘটনাকে বহু চেষ্টা করেও তিনি ভুলতে পারেননি। সনতের ওই গোত্রান্তর। মাধববাবুর কত আশা ভরসা ছিল তার উপর। বিশ্ববিদ্যালয়ের একটি সেরা ছাত্র হবে সে, খ্যাতিমান কীর্তিমান হবে। কিন্তু সব আশা তার ব্যর্থ হয়ে গেল। সনদ জীবনের ক্ষেত্রে নির্মম পরাজয় বরণ করে সামান্য পাওয়াকেই চরম বলে মেনে নিয়েছে। মনে সব দিক থেকে সে কাঙাল হয়ে উঠেছে। লোভী, বিশ্বাসহন্তা। এমনকি নিতার দিকে চেয়ে মনে হয়েছে ও প্রতারক। বাবার চোখকে ফাঁকি দিতে পারেনি নিতা। তাই মাধববাবু সনদকে মনে মনে ক্ষমা করতে পারেননি। কাদম্বিনীকে দেখেছেন। পীরগঞ্জের বাড়িতে সে ছিল প্রাচুর্যের মধ্যে গৃহলক্ষ্মী। আজ জীবনের কঠিন সংগ্রামের কালো ছায়া তার মুখে চোখে। বাঁচবার জন্যই নিষ্ঠুর হতে নিষ্ঠুরতর হয়ে উঠেছে। সেই লক্ষ্মীশ্রী মুছে গেছে ওর মুখ থেকে। চারিদিকের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য অহরহ চেষ্টা করে চলেছে। নিজতা, শঠতাকেও মেনে নিয়েছে। সনদ গোত্র বদলেছে। সবাই এর আগে এমন কি ছিল? না। তবে এই নির্মম পরিণতির জন্য দায়ীও তিনি কাউকে করতে পারেন না। দায়ী যদি কেউ থাকে তা এই যুগ, এই সমাজ, এই সামগ্রিক বিপর্যয়। এর মধ্যে মানুষের ধর্ম তবু টিকে আছে। চারিদিকের তমসার মাঝে তবু জলে আলোক শিখা। নইলে সবে অন্ধকারের অতলে তলিয়ে যেত। ভালো মন্দে কোনো পার্থক্য থাকত না। অবলুপ্তি ঘটত সব কিছুর। বড় বউয়ের দিকে চেয়ে হাসেন মাধববাবু। ওরা স্বপ্ন দেখে, আরও ভালোভাবে বাঁচবার স্বপ্ন। বাড়ি উঠবে, আরও কত কি পাবে তারা। কিন্তু জানে না পানপাত্র আর ঠোঁটের মধ্যে ব্যবধান অনেক। দুরন্ত বাধার হাজারো অন্তরায় রয়েছে ছড়ানো। সবকটি মানুষের মনের অতলে। সুর এক হয়ে মেলে না আর কোনোখানেই। সবই বেপর্দা, বেসুরো। মন্টুই বাগড়া দেয় প্রথম। কাদম্বিনী একটু রুষ্ট হয়ে ওঠে ওর কথায়, কিন্তু কড়া কথা বলতে বাধে তার। চিরকালই মুখ বুজে এসেছে ছেলেদের ক্ষেত্রে। অন্ধস্নেহ তাকে দুর্বল করে দিয়েছে। এইটুকু সেই মন্টু আজ সুন্দর একটি তরুণ, বলিষ্ঠ, সুন্দর চেহারা। পোশাক আশাকে মানায় চমৎকার। ওকে সুন্দর দেখে আনন্দ। তাই সন্তর্পণে ওদের আগলে রাখতে চায় কাদম্বিনী সংসারে থেকে। মন্টুর মাইনে বাড়ার সঙ্গে সঙ্গে খরচাও বেড়েছে অনেক। দামি পোশাক জুতো পরে, ট্যাক্সি হাঁকিয়ে বাড়ি আসে মাঝে মাঝে।
ভুল ইংরেজিতে অনর্গল কথা বলতে শুরু করেছে। এত দূর থেকে চাকরি করতে যেতে অসুবিধে হয় তার। সেই সকালে ডিউটি, সন্ধ্যায় ফুটবল ক্লাব থেকে বের হয়ে ফিরতেও রাত হয়। নোংরা পরিবেশে সে আর থাকতে রাজি নয়। বন্ধুবান্ধব আসে এ বাড়িতে, তারা কি ভাবে কে জানে। টিনের ছাউনি আর 5 ইঞ্চি ইটের গাঁথুনির একচালা ঘর। কলোনির এই পরিবেশে অনেক বন্ধুবান্ধবদের আনতেও অসুবিধে হয়। চারিপাশে রাং চিত্তিরের বেড়া, কলা গাছের ঝোপ, 2-একটা পেঁপে আর লাউ কুমড়োর লতার আবেষ্টনী। এই জগতে তার মতো অতি আধুনিক কোনো তরুণের থাকা অসম্ভব। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও মনে লাগে না। দুধ ডিমও ঠিকমতো জোটে না। তাই এখান থেকে চলে যাবার কথাই ভেবেছে। নিতা মন্টুর কথাগুলো শুনে বলে, এখন যদি চলে যাস তবে সংসারের অবস্থা সেই তেমনই হয়ে যাবে। 2 পয়সা দিস, তাই চলছে। মন্টু বলে ওঠে, কিন্তু রিয়েলি আই ফিল আনহ্যাপি। এখানে প্লেয়ারের বাঁচা চলবে না, নেভার। বলিস না হয় খাওয়া দাওয়ার একটু ভালো ব্যবস্থা করে দিই। বুঝছি অসুবিধে হচ্ছে। নিতা অনুরোধ করে ব্যাকুল কণ্ঠে। মন্টু বলে ওঠে, না না, দ্যাট ইজ সেটেলড। আমি বরং কোম্পানির মেসেই থাকবো ঠিক করেছি। এভরিথিং অ্যারেঞ্জড। কাদম্বিনী ইংরেজি বোঝে না, তবু বুঝতে পারে ব্যাপারটা। সেভাবে সত্যি, ছেলেরও যখন আমোদ, তাছাড়া অসুবিধে হচ্ছে, তার দিকে চাওয়া উচিত। মন্টু সান্ত্বনা দেয় দিদিকে, অফকোর্স বাড়িতে টাকা আমি ঠিকই দেবো মাসে মাসে। হাসে নিতা। চোখের আড়াল হলেই মনের আড়াল। চোখে সব দেখে শুনেও দিতে চায় না সে। বাইরে গেলে এ বাড়ির সঙ্গে কতটুকু সম্বন্ধ রাখবে তা ভালোই জানে। তবু বলে ওঠে নিতা, টাকাটাই বড় নয় মন্টু। এক জায়গায় থাকবি, বাবা মা ভাই বোনের মধ্যে। এতে সম্পর্কটা মধুর হয়, বিপদে সান্ত্বনা থাকে, পরস্পরের জন্য মমতাবোধ জন্মায়, সুন্দর কিছু গড়ে ওঠে সকলের সমবেত চেষ্টায়। মন্টু জবাব দেয়, এতে তিক্ততা বাড়ে বই কমে না। দূরে দূরে থাকাই ভালো, তাতে সম্বন্ধটা বজায় থাকে, খিচড়ে যায় না সব কিছু। নিতা কথা বলে না, চমকে উঠেছে ওর কথায়। এতটুকু ছেলে এই কদিনই এত সব শিখে ফেলেছে। কাদম্বিনী বলে ওঠে, তাও যেতে চাইছে যখন তুই বাধা দিস কেন বাপু, যাক না। নিতা একটু কঠিন সুরে বলে ওঠে, একা যে সংসার টানতে আর পারছি না মা। কেউ যদি না দেখে দায়িত্ব কি একা আমার? কাদম্বিনী বলে ওঠে, সংসারের মানুষ তুই একা নোস। কেন ওই বুড়ো মিনসে দিনরাত হাহা করছে, তাকে এই কথাটা শোনাতে পারিস না? মন্টু দুধের ছেলে, তাকে এইসব কথা বলা কেন? ওর অসুবিধা হয় মেসেই থাকবে। নিতা কোনো কথা বলল না। শঙ্করের প্রতি এখনই 1000 বার নিক্ষেপ করা শুরু হবে। বাবাকে বের হয়ে আসতে দেখে সে থেমে গেল। মাধববাবু হাসছেন কাদম্বিনীর দিকে চেয়ে। ছোটবাবু চলে গেল? তোমার ছোট কুমার প্রিন্স? কাদম্বিনী কথা বলে না। মাধববাবু বলেন, ওরা যাবেই বড় বউ, রাখতে তুমি পারবে না। বললাম না, আজকের এখানের পথ বড় জটিল। সুর এখানে মেলে না কারো সঙ্গে, সব বেসুরো বেপর্দা বাজে। ওর কথায় কান্না দিয়ে কাদম্বিনী বের হয়ে গেল। মাধববাবু নিতার দিকে চেয়ে চুপ করে গেলেন। ওর হাসি, ব্যর্থতার দুঃখমাখা হাসিও স্তব্ধ হয়ে যায় ওর সামনে। বাবা প্রশ্ন করেন, কোথা যাচ্ছিস নিতা? নিতা ফিরে দাঁড়াল। মিত্তির বাড়িতে নতুন টিউশনির কথা বলেছিল, দেখে আসি একবার। মাধববাবু এগিয়ে আসেন। শীর্ণ কোটরগত চোখ দুটো জ্বলজ্বল করছে নিষ্ফল ব্যর্থতায়। বলে ওঠেন, 2-4 জন ছেলেকে বল না বাড়িতে এসে পড়ে যাবে, কম টাকায় পড়াবো, যে যা দেয়। বাবা! নিতা বাবার আরতিভরা কণ্ঠস্বরে চমকে উঠেছে। মাধব মাস্টার আজ যেন ভিখিরির মতো আবেদন জানাচ্ছেন, যেন কেউ তার নেই।
একা অসহায় একটি প্রাণী, বাঁচবার জন্য অন্তিম চেষ্টা করছেন প্রাণপণে। বলে ওঠে নিতা, এখনো আমি আছি বাবা। জানি মা, জানি, তবু মাঝে মাঝে মনে হয় আমার মতো পাপী আর কেউ নেই, নইলে এত দেখছি বাজ পড়া বটগাছের মতো শূন্য মাঠের বুকে দাঁড়িয়ে। হাঁপাচ্ছেন মাধববাবু। নিতা কি ভাবছে? দুটি ব্যর্থ মন কোথায় এক সুরে অনুরণন তোলে। মাধববাবু বারবার ভেবে দেখেছেন, তার কথাগুলো নিতার ক্ষেত্রে নিদারুণ নিষ্করুণভাবে সত্য। একটা মেয়েকে সেই যুগে টুটি টিপে বিয়ের নামে গঙ্গাযাত্রী বুড়োর সঙ্গে বেঁধে দিত। বছরখানেক পরই বিধবা হয়ে নিজের সব স্বাদ কামনা চুকিয়ে দিয়ে সংসারে খানি টানত। বইত কঠিন ব্যর্থ জীবনের বোঝা। একালেও প্রগতির নাম করে সংসারের সমস্ত দায়িত্ব বয়ে নিজের জীবনের সব আশা ভবিষ্যৎ নষ্ট করার মধ্যেও সেই দিনের ব্যর্থতার সঙ্গে বিশেষ কোনো পার্থক্য নেই। নিতা এই যুগের একটি বলি মাত্র। একা নিতা নয়, আরও অনেককে দেখেছেন তিনি। মাধববাবু ক্লান্ত হতাশা জড়ানো স্বরে বলেন, ওকে যেতে দে নিতা, জোটে যদি একবেলাই খাবো তবু হয়তো নিশ্চিন্তে থাকতে পারবি। ছোটবাবু যেতে চায়, যাক। তোমার বইটা কতদূর হলো বাবা? নিতা বাবাকে এই দুশ্চিন্তা থেকে ফেরাতে চায়। বই? হ্যাঁ, তোমার সেই টেক্সট বুক, কথাবার্তা বলে এসেছি। নিতা বাবার কাছে এসে দাঁড়াল। চুপ করে কি ভাবছেন মাধববাবু। মেয়ের দিকে চাইলেন। একটু ক্ষীণ আশার আলো জাগে মনের কোণে। তার বই বাজারে বেরোবে। জনপ্রিয় হেডমাস্টার মাধব সান্যালের বই। বহু স্কুলে চলবে। কত ছেলের নিবিড় সাহচর্যে ভরে উঠবে মন। তার বই হবে বাজারের সেরা বই। নিতা বাবার স্তিমিত মুখের ক্রমবর্ধমান ক্ষীণ আলোর দিকে চেয়ে থাকে। একটা পথ যেন পেয়েছে বাবার ছায় চাপা কর্মোদ্যমকে জাগাতে, মানুষটিকে বাঁচিয়ে রাখতে। মাধববাবু বলেন, বই তো প্রায় শেষ করেছি মা, কিন্তু কে ছাপবে? ছাপবে বাবা, এমন বই যে কোনো প্রকাশকই নেবে। নেবে? মনের জড়তা কেটে যায় মাধববাবুর। নিতা বলে ওঠে, এখন আমি দু এক জায়গায় কথা বলেছি, তুমি শেষ করে ফেলো বাবা, তারা ছাপতে রাজি হয়েছেন। বলেছিস? কাদম্বিনী ডাকে চমক ভাঙে। কই রে নিতা, অফিস যাবি না? বেলা যে হয়ে গেল, চান টান কর। তার আর মিত্তির মশাইয়ের বাড়ি এবেলা যাওয়া হলো না, দেরি হয়ে গেছে। চমকে ওঠে নিতা। যাই মা। হ্যাঁ, ওর তুই। যাবার বেলা মাধববাবু আবার বলে ওঠেন, তাহলে বাকিটুকু শেষ করি, কি বলিস? নিশ্চয়ই। নিতা বাথরুমের চটঘেরা ঠাঁইটুকুর দিকে ছুটল। ওদিকে বেলা বেড়ে উঠেছে অনেক। নিতা অফিসের ছুটির পর কি খেয়াল বসেই বইয়ের দোকান অঞ্চলের দিকে যায়। দোকানে দোকানে কত বই, ঝকঝকে মলাট। অনেক দোকানের স্বল্প পরিসরের মধ্যে খ্যাতনামা বহু সাহিত্যিক ঘরোয়া হয়ে বসে আড্ডা দিচ্ছেন। জমাট আড্ডা। স্বাভাবিক সাধারণ মানুষ, অথচ নিজের জগতে এরা ভিন্ন সত্তার লোক, শিল্পী সত্তা। এই অচেনা পরিবেশে কেমন যেন নিজেকে বেশ অসহায় বোধ হয়। দু চারটা দোকানের সামনে ঘুরে শেষকালে একটা দোকানেই ঢুকল। স্কুল কলেজের বইয়ের নামকরা প্রকাশক প্রতিষ্ঠান। অজানা আশার আতঙ্কে দুরু দুরু কাঁপছে নিতার বুক। তবু এগিয়ে গিয়ে দোকানে ঢুকল। ভীরু শঙ্কিত মনে কাউন্টারে দাঁড়িয়ে কি ভাবতে থাকে। একটি সেলসম্যান এগিয়ে আসে। কি চাই আপনার? নিতার বুকে কাঁপন ধরে। মনে করে বের হয়ে চলে আসবে নাকি। পর মুহূর্তেই নিজেকে শক্ত করে বলে ওঠে, আপনাদের মালিকের সঙ্গে একটু দেখা করতে চাই।
সেলসম্যান ছোকরাটি একবার ওর দিকে আপাদমস্তক দেখে কি ভেবে কাউন্টারের একটা পাটাতন একটু তুলে পথটা দেখিয়ে বলে, আসুন। সরু দরজাটার ফাঁক দিয়ে বইয়ের দোকানের মধ্যে ঢুকে চলেছে সে লোকটির পিছু পিছু। দেওয়ালের গায়ে থরে থরে সাজানো আলমারি, র্যাক ভর্তি বই। তারই একপাশে একটি বড় বনাত মোড়া টেবিলের সামনে একটি প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়ে দেয় কর্মচারীটি। ওই যে উনি। নিদা দুর্জয় সাহসে ভর করে এগিয়ে যায়। নিজের কথাগুলো মনে মনে গুছিয়ে নেয়, কিভাবে কথাগুলি পারবে, বলবে সব কিছু। মনের মধ্যে একটা ভরসা পায়। ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে ওকে দেখে ভারী গলায় বলে ওঠেন, বসুন, কি দরকার? নিতা বলে চলেছে কথাগুলো। ও যেন অন্য কারো কণ্ঠস্বর। কার্যকালে এমনি নির্ভয়ে সাজিয়ে গুছিয়ে তার বক্তব্যটা পেশ করতে পারবে ভাবেনি নিতা। বাবার জীর্ণ পাণ্ডুর মুখখানি, সেই হতাশা ভরা চাহনি চোখের সামনে ভেসে ওঠে। মনে বল পায় সে। বলে চলেছে নিতা পরিষ্কার গলায়, 40 বছর মাস্টারি করেছেন। আজ ইনভ্যালিড হয়েও সে চিন্তা থেকে বিরত হননি। পড়াশোনার মধ্যে ডুবে রয়েছেন। কয়েক বছর ধরে লিখেছেন এই বই। উত্তেজনায় হাঁপাচ্ছে নিতা। কপালে ফুটে উঠেছে 2-1 বিন্দু ঘাম, যেন ফাঁসির আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়েছে। আত্মপক্ষ সমর্থন ঠিকমতো করতে না পারলেই ধরে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেবে। তাই মরিয়া হয়ে বলে চলেছে সে। ভদ্রলোক ওর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করেন, পীরগঞ্জের হেডমাস্টার ছিলেন? আজ্ঞে হ্যাঁ, এখানে এসে চাকরি করেছেন, এখন রিটায়ার্ড। কি ভেবে ভদ্রলোক বলে ওঠেন, কপিটা যদি একবার দেখতে দেন তাহলে দেখে শুনে কথা বলতে পারি। চমকে ওঠে নিতা। মনের কোণে দপ করে আনন্দের আভা জেগে ওঠে। হয়তো ব্যর্থ হবে না, আবার নতুন উদ্যমে বাঁচতে পারবেন বাবা। কাজের আনন্দে, সৃষ্টির আনন্দে তিনি বাঁচবেন। জবাব দেয়, আজ্ঞে হ্যাঁ, এনে দেব, কাল এ সময়। আচ্ছা, নমস্কার। নমস্কার। নিতা বের হয়ে এসে ট্রাম লাইনের দিকে এগোতে থাকে। আলোজলা রাজপথ, কর্মব্যস্ত জনতা। এই মহাজীবনের স্রোতে সেও এগিয়ে চলে। মনটা খুশিতে ভরে রয়েছে। চারিদিকে অনেক বাধা। হোক, তবু বাধা সে উত্তীর্ণ হবে, হতেই হবে। বাবাকে কথাটা জানাবার জন্য ছটফট করছে মন। কপি দেখলে ওদের পছন্দ হবে। প্রকাশক ভদ্রলোকের কথা শুনে মনে হলো বাবা নাম জানেন। বেশ খুশি মনেই বাড়ির দিকে এগিয়ে চলে নিতা। অগাধ জল থেকে ডাঙায় তোলা মাছের অবস্থার মতো একটা রুদ্ধ দম বন্ধ হওয়া অবস্থায় এসে দাঁড়িয়েছে সনৎ। একদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে মুক্ত অবাধ গতিতে বিচরণ করেছে। সেই প্রাণোজ্জ্বল পরিবেশ, হাসি গানের সুর ভরা রৌদ্রোজ্জ্বল জীবন থেকে গুমোটে 4 দেয়ালে ঘেরা অফিসের সীমায় বন্দী হয়ে হাঁপিয়ে উঠেছে সে। যেমন কাজ তেমনই লোকজন আর তেমনই পরিবেশ। দম বন্ধ হয়ে আসে সনতের। এখানে সাহেব, বড় সাহেব ছাড়া কথা নেই। অফিসের প্রবোধবাবু মাঝে মাঝে রাজনীতি তর্ক করে। সাবেককালে গ্র্যাজুয়েট, সে মর্যাদাটুকু নিয়েই এক ছত্রাধিপত্য করেছিল এতদিন। প্রথম দিনই সনৎকে দেখে একটু অসন্তুষ্ট হয় সে। বড়বাবু হেঁকে বলে, একজন এমএ পাশ এলেন হে প্রবোধ। প্রবোধ একটু চমকে ওঠে। এই ঘরের মধ্যে শিক্ষার দিক থেকে সে ছিল সবার উপরে। সেই সম্মানটুকু নেবার জন্য ব্যস্ত হয়ে ওই সনৎ যেন এসে পড়েছে। টেবিল থেকে মাথা তুলে প্রশ্ন করে প্রবোধ, কোন ক্লাস? বড়বাবু একজন কেরানির ডিবে থেকে ভিজে ন্যাকড়া জড়ানো পানটা মুখে পুরে 4টি দিলীপের জর্দা হায়ের মধ্যে ছিটিয়ে দিয়ে একটু সামলে জবাব দেয়, অত শত জানি না বাবা, নিজে 4th ক্লাস পর্যন্ত প্যারীচরণ সরকারের ঘোড়াপাতা অবধি বিদ্যে, তাই জানি। এত ক্লাস জানলে এখানে কি আসতাম?
কি বলো সুহাস? সুহাস তৈরি ছিল, বলে ওঠে, তা সত্যি, কিন্তু ওই বিদ্যে নিয়ে তো কত সাহেবের ড্রাফটের তো ভুল বদলে দিলেন। সব এক্সপিরিয়েন্স, পাসটা সেখানে বাজে কথা স্যার, চাই প্রতিভা। বড়বাবু খুশি হয়েছে, হোদল কুতকুতের মতো ভুঁড়ি নাচিয়ে হাসতে থাকে। কি যে বলো, তবে চিন্ত বটে কাদবার্ট সাহেব বলেছিল, ইংল্যান্ডে জন্মালে তুমি ইঞ্চকেপ হতে পারতে হে, বিজনেস ম্যাগনেট হয়ে যেতে। প্রবোধবাবু তখন আগন্তুক সনতের কথাটা ভোলেনি, বেশ একটু বিরক্তই হয়েছে মনে মনে। পেন্সিলের শীষ বাড়াতে বাড়াতে বলে ওঠে, ওসব থার্ড ক্লাসে মেয়ে, অন্য কিছু হলে স্কুল কলেজে ভালো মাস্টারি প্রফেসরে পেত, না হয় রিসার্চ করত। আজকাল ওই লাইনে ভালো পয়সা। আমারই ছোট ভাই, বুঝলেন কি না, সেকেন্ড ক্লাস ফার্স্ট হলো, লুফে নিয়ে গেল দুধুরিয়া কলেজ। ওরা না হোমে না যজ্ঞিতে লাগা এমএ পাস, ওই 3 নম্বর এর দল। দূর থেকে কথাটা শোনে সনদ, হাতের কলম নামিয়ে রেখে কি ভাবছে। দিন দিন এই পরিবেশে বিষে উঠে তার মন। এমন জানলে এই পথে আসত না, কিন্তু ফেরবার পথও যেন বন্ধ। কি ভুল করে আটকে ফেলেছে নিজেকে একটা দায়িত্ব নিয়ে। নিতা হয়তো জানত সনদকে, তার প্রকৃতিকে, তাই উৎসাহ দিয়েছিল অন্য পথে এগিয়ে যাবার জন্য। পড়াশোনা করা, অধ্যাপনায় তার স্বভাবসিদ্ধ পথ ছিল। কি যেন মোহে হঠাৎ একটা ভুল করে বসেছে, যার জন্য আদম ইভের মতো অভিশাপগ্রস্ত হয়ে এই নির্মম জগতে ছিটকে এসে পড়েছে। টিফিন করছে 2-1 বাবু, চা আর মুড়ি, বড়জোর তার সঙ্গে একটা সস্তা দরের কলা। তাই পরম তৃপ্তি ভরে খায় তারা খুঁটে খুঁটে। সনদ ক্রমশ যেন তাদের দলে হারিয়ে ফেলেছে নিজেকে। 300 টাকায় তার সীমানা, তারই মধ্যে সব কিছু, গীতার খরচ, বাড়ির ঝিয়ের মাইনে, টুকিটাকি অনেক কিছু। শেষ তক ঠেলতে ঠেলতে এসে মাত্র টিফিনের উপরই টান পড়ে। একমাত্র ওইটাই দৃশ্য বাজে খরচ পর্যায়ে পড়ে, তাই ওটাকে সবাই ও মুড়ির খাতে এনে ফেলেছে। হঠাৎ বড়বাবুর হাঁক ডাকে সকলে চমকে ওঠে। প্রবোধবাবু চেয়ার ছেড়ে উঠে এসেছে। কি হলো? বড়বাবুর টাক ঘামছে, যেন চাকরি যাবারই উপক্রম। হুঙ্কার ছাড়ে, ও মশাই শরৎবাবু, আরে চাকরি যে নট হয়ে যাবে মশাই, আপনার তো হবেই, সেই সঙ্গে আমারও। কি লিখেছেন মশাই? কাস্টমারকে এমনি কড়া চিঠি লিখলে কোম্পানির ব্যবসা লাটে উঠবে, তখন কি 4 হাত বের করে খাবেন? কি হয়েছে? সনেত একটু ঘাবড়ে যায়। ঘরে সব বাবুরে উঠে পড়েছে, সকলে তার দিকে চেয়ে দেখছে। প্রবোধবাবুর মুখে হাসি রাম্ভা। আরে মশাই, একালের এমএ পাস তখনকার দিনের এন্ট্রান্সের সমান। আমাদের কালে বিয়ে পর্যন্ত উঠতে নাক দম হয়ে যেত। ইংরেজিতে ডুবে থাকতাম, স্বপ্ন দেখতাম। কথা বলে না সনদ, বড়বাবুই তোড়পে চলেছে। আসুন মশাই, লিখুন যা বলি। ছি 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 ছি, এই লেখাপড়া শিখেছেন আপনারা এত খরচা করে? ড্রাফটের পাতাটা আগাগোড়া কেটে ফেলে। চমকে ওঠে সনদ, তার গালে অতর্কিতে কে যেন প্রচণ্ড একটা চড় কষেছে। প্রবোধবাবুর মুখে বিজ্ঞের হাসি। আরও 2-4 জন বেশ উপভোগ করছে দৃশ্যটা। জীবনে এত বড় অপমানিত বোধ করেনি কখনো সনদ। অভাবের মধ্যে জীবন কেটেছে, তবু সেখানে এত বড় অবমাননার কোনো আয়োজনই ছিল না। এখানে মাত্র ওই কটি টাকার বিনিময়ে সে তার সব কিছু বিকে দিয়ে বসে আছে। এত অসহায় হয়ে পড়েছে সে। লিখুন মশাই। সনদ ঘোড়ার পাতামার্কা ইংরেজি বিদ্যাধারী বড়বাবু দেবতার ডিকটেশন লিখছে। উইথ রেফারেন্স টু। ঠিক করে লিখুন মশাই, বানান টানান যেন ভুল না হয়। সনদকে ধরে ওরা যেন 1 পোঁচ কালি মাখাচ্ছে গা মাথা ভরে। হাত পা বেঁধে রেখেছে তার। ওরা সকলে ধরেছে, পোঁচড়া টানছে ওই কিম্ভূত কিমাকার লোকটা।
তার ইকোনমিক্সের বিদ্যা কোনো কাজেই লাগবে না এখানে। ছক বাঁধা কাজ, ফর্ম ভর্তি করা, মালের হিসাব রাখা, যোগ দিয়ে দর ফেলে খদ্দেরকে জানানো, তাতেই বড়বাবুর এত হাঁকডাক। একজনের কথা মনে পড়ে বারবার, পিএইচডি হতে পারলে সম্মানজনক চাকরির অভাব হবে না, তুমি পারবেই চেষ্টা করলে। টিকওয়ালা জরদগ বড়বাবু মাথা নাড়ছে। লিখুন লিখুন, নাও মার্কেট প্রাইস ইজ রাইজিং টু দি স্কাই। সনদ জবাব দিয়ে ওঠে, আমার দ্বারা ঠিক হচ্ছে না বড়বাবু, ওটা প্রবোধবাবুকেই দিন, ঠিক হবে, না হয় আপনি দয়া করে। বড়বাবুর গর্বে বুক ফুলে ওঠে। তাই বলুন মশাই, শিখুন, দেখে শিখুন, ঠেকে শিখুন, সব ঠিক করে দিচ্ছি। সারান্ডারি যখন করলেন, ওহে প্রবোধ। চোখ কান ঝাঁঝা করছে সনতের। মনে হয় স্বেচ্ছায় কি নেশার ঘোরে মেতে উঠে এই দুঃসহ অপমানের মধ্যে এসে পড়েছে সে তার প্রকৃত পথ ছেড়ে। ফেলে আসা জীবনে সেই দুঃসহ কষ্টের মধ্যেও সান্ত্বনা ছিল, ছিল মাথা উঁচু করে এগিয়ে যাবার উদ্যম, কল্পনা। কার স্নিগ্ধ ডাগর চোখের মন ছোঁয়া চাউনি অন্ধকারের মাঝে আলোর নিশানা আনত। আজ সে জীবন কোথায় হারিয়ে ফেলেছে সেই পথ, তবু ফিরে যেতে মন চায় বারবার। গীতার মনে এসেছে স্তিমিত ভাটার টান, উদ্দাম জোয়ারে ভরা নদীর মতো মাতাল ছন্দে এগিয়ে এসেছিল সে কুলের সন্ধানে। সমস্ত প্রাণশক্তি সেই উত্তেজনার আবেগে যেন নিঃশ্বসিত প্রায়। আজ মনে মনে সে ক্লান্ত। নিতার উপর রাগ করেই গীতার দিকে খানিকটা এগিয়ে এসেছিল সনদ। অনায়াসে জয়লাভ করে গীতার মনেও সেই নেশার আকর্ষণ কমে গেছে। গতিহীন স্তিমিত জীবন। বিয়ের আগেকার দিনগুলো বারবার গীতার মনে জাগে। কলোনির দিনগুলো, গুপিদার সঙ্গে অবাধ মেলামেশা, গান গাওয়া, কত মনের সামনে রঙিন প্রজাপতির মতো পাখনা মেলে উড়ে বেড়াত সে। সেদিনের গীতা আজ কোথায় এসে থেমে গেছে। সেই উদ্ভিন্ন যৌবনা কিশোরী আজ পথ হারিয়ে কোন রুদ্ধপুরীতে বন্দী হয়ে বসে আছে। সনদকে পেয়ে ভেবেছিল এই তার জীবন। আজ কমাসেই ক্লান্তি এসেছে তার। মনে মনে একটা চাপা বিক্ষোভ জাগছে তিলে তিলে। যা আশা করেছিল তা হয়নি। সনদের মনেও একটা শূন্যতা রয়ে গেছে। সেইখানে গীতার কোনো ঠাঁই নেই, এটাও সে বুঝেছে। আজ মায়ের উপরও ক্ষোভ হয় গীতার। সনদকে পেয়ে তার ঘাড়ে চাপিয়ে পাপ বিদায় করেছিল, কিন্তু সনদ ঠিক যেন কোনখানে তাকে মেনে নিতে পারেনি। সমস্ত দিতে গিয়েও কোথায় বাধা ঠেকে সনদের। তার মনের কোণে আজও নিতার নিঃশব্দ সঞ্চরণ। গীতার সেইখানে কোনো ঠাঁই নেই, সে অবাঞ্ছিতা। সনদ সেদিন অফিস থেকে ফিরতে দেরি করছে দেখে বিরক্ত হয়ে ওঠে গীতা। স্নান প্রসাধন সেরে অপেক্ষা করছে, কোথায় সিনেমা দেখতে বেরুবে। কিন্তু সনতের কোনো দিকে খেয়াল নেই। সেও এড়িয়ে যেতে চায় গীতার সঙ্গ। আবছা অন্ধকারে মনের ভেতর একটা অহেতুক আতঙ্ক জাগে। মনে পড়ে অতীতের কথাগুলো। নিতার সঙ্গে ওর 10 বছরের ঘনিষ্ঠতা বহুবার দেখেছে। নিতা তাকে পড়ার খরচ জুগিয়েছে, বই কিনে দিয়েছে নিজের টিউশনির ও জলপানির টাকায়। তার এই অপব্যয়ের জন্য নিতা বাড়িতে কথা শুনেছে, কিন্তু কোনোদিনই প্রকাশ করেনি। এতদিনে গীতা বেশ বুঝেছে নিতার সনতের মাঝে ছিল কতখানি নিবিড় সম্পর্ক। সেটা টের পাওয়ার পর থেকেই মনে মনে জ্বলে উঠেছে নীরবে। ঘড়ির কাঁটা চলেছে একটানা ছন্দে। সিনেমার সময় অতিক্রান্ত হয়ে গেল। তখনও দেখা নেই সনতের। টিকিট দুটো টেবিলের উপর উঠছে হাওয়ায়। গীতার মনে আলগা চিন্তার ঝড়। একটা চাপা রাগ উঠছে ক্রমে ক্রমে। সনতের এই অবজ্ঞা, অবহেলা তার কাছে অসহ্য হয়ে উঠেছে। রাত হয়েছে, 7টা বেজে গেছে। শীতের সন্ধ্যা।
এরই মধ্যে নিবিড় আধার নেমেছে। ছোট গলিটা গ্যাসের আলোয় থমথমে। কেমন অলস সন্ধ্যা মনে সব আলোকে ঘিরেছে তমসায়। হতাশা জড়ানো তমসা ওর চারদিকে। হঠাৎ সনদকে ঠুকতে দেখে ফিরে চাইল। বেশ ঝাঁঝালো স্বরে গীতা প্রশ্ন করে, এতক্ষণ ছিলে কোথায়? টিকিট দুটো। সনদ ওর দিকে চাইল। গীতাও অবাক হয়ে গেছে। মুখ চোখ ওর থমথমে, বগলে একগাদা বই খাতা। সনদ বলে ওঠে, বইগুলো আনলাম, দোকানে গিয়েছিলাম। বিদ্রূপ করে গীতা, বুড়ো বয়সে আবার সুমতি হয়েছে দেখছি। সনদ ওর কথার সুরে একটু আহতই হয়। ধীর কণ্ঠে জবাব দেয়, আবার পড়াশোনা করব ভাবছি, দেখি যদি থিসিস সাবমিট করতে পারি। ও চাকরি ঠিক আমার পোষাবে না। সনদ হতাশ সুরে কথাগুলো বলে। গীতা শিউরে উঠে মনে মনে। হঠাৎ পড়াশোনার আগ্রহ জেগে উঠতে দেখে একটু চিন্তায় পড়েছে, একটু আতঙ্ক মেশানো চিন্তা। তবে কি আবার যোগাযোগ গড়ে উঠেছে নিতার সঙ্গে? তার পরামর্শে আবার চলেছে সে? চাকরি ছেড়ে দিয়ে কি করবে শুনি? ছাড়িনি এখনো, তবে ছাড়তে পারলেই ভালো হতো। সে কর্ম করে এলেই পারতে। ঝাঁঝ ফুটে ওঠে গীতার কথার সুরে। জিভে যতটুকু গড়ল ছড়ানো সম্ভব ছিটিয়ে বলে ওঠে, আবার মন্ত্রণাদাতা জুটেছে বোধ হয়। কথাটা শুনে ফিরে চাইল সনদ। গীতার দিকে চেয়ে স্থির কণ্ঠে ঘোষণা করে সনদ, মন্ত্রণাদাতা যে ঠিক কথায় বলতো এটা আজ হাড়ে হাড়ে টের পেয়েছি। একটি মুহূর্তে গীতার মনে পুঞ্জীভূত বিক্ষোভের স্তূপে যেন অগ্নিসংযোগ ঘটেছে। ফেটে পড়তে গিয়েও কোনো রকম সামলে নিয়ে সরে গেল। মাথা ঝিমঝিম করছে অসহ্য রাগে। এত বড় কথাটা সনদ তাহলে চেপেছিল তার কাছে? চোখের সামনে গীতা দেখতে পায় এ বাড়িতে তার ঠাঁই কতখানি। তার তুলনায় নিতা আজও সনতের নিকটতমা। ভালোভাবেই অনুভব করে গীতা, সে জেতেনি, জিতে রয়েছে নিতাই অনেক আগের থেকে। মাধববাবু নতুন উৎসাহে আবার কাজে লেগেছেন। বইখানা শেষ হয়ে গেছে। নিতাই ঘোরাঘুরি করে প্রকাশের ব্যবস্থা করেছে। মাধববাবুর কুঞ্চিত বয়স জীর্ণ মুখে আবার আশার আলো ফুটে উঠেছে। এক একটি ছেলে ওই পদের। মন্টু 2 পয়সা রোজগার করার পর থেকেই সরে গেছে সংসার থেকে। বড় ছেলে শঙ্কর, সেও সংসারে বোঝা। ইদানিং আবার সেও কোথায় বাইরে গেছে, বেপাত্তা বোধ হয়, থেকেও না থাকা। মাধববাবু দুঃখ করেন, তুই আমার সব নিতা, বুড়ো বাপের প্রতি ছেলেদের যে একটা কর্তব্য আছে সেটুকু তারা স্বীকার করে না। নিতা চুপ করে থাকে। এবারের জীবনযাত্রায় একটা স্তিমিত চাঞ্চল্যহীন ভাব এসেছে। যে যার জগৎ নিয়ে ব্যস্ত। কেবল তার নিজেরই কোনো পথ নেই, মতো নেই। বিরাট জগদ্দলের সঙ্গে সে আষ্টে পৃষ্ঠে বাঁধা, নড়াচড়ার পথ নেই। চাকাটা ঘুরে চলেছে তবু। নীল স্তব্ধ আকাশ আর ছায়া ঢাকা কলোনির পরিবেশ। শূন্য লাগে কেমন তার। বিকেলে সোনা রোদ জেগে ওঠে, আবার ফিকে হয়ে যায়। পাখি ডাকে। জলার বুকে কচুরিপানার হালকা বেগুনি রঙের ফুলগুলো হাওয়ায় কাঁপে। পথ দিয়ে আনমনে যায় 2-4 জন। আশেপাশে খেতে পাটগাছের আবছা সবুজ আভা জাগে ছোট খালের ধারে। 2-একটা কলা গাছ বাতাসে মাথা নাড়ছে। কেমন উদাস হয়ে ওঠে মন। নিতার দিনগুলো কেটে চলেছে। জীর্ণ পাতার মতো ঝরছে 1-2 করে, বৈচিত্র্যহীন স্বাভাবিক গতিতে। কাদম্বিনী একটা কাঁটার মতো খচখচ করে ওঠে মাঝে মাঝে এই স্তব্ধ জীবনযাত্রায়। গীতা একবার এসেছিল কদিন আগে, নিতা অফিসে বের হবার সময়। ওকে দেখে নিতাই একটু থামল। মা ব্যস্ত হয়ে পড়ে মেয়ের তদারকে। দেখছে মেয়েকে, কেমন যেন গীতার মুখে একটা কালো ছায়া।
কেমন আছিস? নিতা প্রশ্ন করে। ভালোই, জবাব দেয় গীতা। কোনো রকমের সামনে থেকে এড়িয়ে যেতে পারলেই যেন বাঁচে। ওর দিকে চাইল নিতা। কোথায় যেন কি একটা গোলমাল বেঁধেছে, কিন্তু ওদিকে তার অফিসের দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি বের হয়ে পড়ে। আসল খবরটা জানতে পারে নিতা বাড়ি ফিরে সেই সন্ধ্যাবেলায়। কাদম্বিনী মুখ ভার করে আছে। গীতা বিকেলেই ফিরে গেছে কলকাতায়। গজগজ করছিল কাদম্বিনী। সোজা কথায় কোনো কিছু বলা তার স্বভাব বিরুদ্ধ। টেরা বাঁকা কথায় ফোড়ন কাটে। ঠিক বুঝতে পারে না নিতা, তবে এটা বেশ বোঝে তাঁরই উদ্দেশ্যে এই চোখা বাক্যবান ছাড়া হচ্ছে। মা গজগজ করে চলেছে। লজ্জা বলে বস্তু আমাদেরও ছিল, এই এতখানি ঘোমটা। পরপুরুষের সঙ্গে কথা বলবো, হাসব কি? ছি, লজ্জা করে না? তা হলই বা আগেকার চেনা। নিতা একবার দাঁড়ালো মাত্র, কোনো কথাই বলে না। কাদম্বিনী যেন ক্রুদ্ধ বিড়ালের মতো পা দিয়ে মাটি ছিটোচ্ছে। একজন প্রতিদ্বন্দ্বী পেলেই হয়, একটু ছুতোয় নাতায় কথা উঠলেই ঝাঁপ দিয়ে পড়বে। ধারালো নখ দাঁত বিস্তার করে ছিঁড়ে ফেলবে টুকরো করে। মাকে চেনে, তাই চুপ করে সরে গেল নিতা। তবু শব্দভেদী বান ঠিক লক্ষ্যভেদ করছে। বাবার ঘরে কি কাজ করছিল নিতা? বাবা ওর দিকে চাইল। মাধববাবু বলে ওঠেন, সনদ নাকি চাকরি করতে চায় না, শুনলাম আবার পড়াশোনা করবে। চমকে ওঠে নিতা। তা কি করে হয়? যে পথ পেছনে ফেলে গেছে সনদ, সেখানে ফেরার অসম্ভব। এখন দায়িত্ব বেড়েছে তার, অনেক দায়িত্ব। মাধববাবু বললেন, তাই তো বলছিল গীতা। মৌকা পেয়ে কাদম্বিনী ঘরে ঢুকে কি ওছিলায়। মাকে দেখে নিতা বের হয়ে গেল। মাধববাবুকে বলে ওঠে কাদম্বিনী, হবে না, কানে যে মন্তর পড়েছে, ফুসমন্তর। ছি ছি, কালামুখী কি ঘর না জ্বালিয়ে ছাড়বে না? গীতার বরাতে শেষকালে কি না। মাধববাবু থামিয়ে দেন। চুপ করো বড় বউ, ওকে আর দগ্ধে মেরো না। চুপ করেই তো আছি, বলে না, কথা কইব কোন ছলে, কথা কইতে গা জ্বলে। নিতা মায়ের কথাগুলো মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করে। সনতের এই মত পরিবর্তন কত বড় বিপর্যয় আনবে তা জানে। বাধা এসে দেবে সনতকে, তবে মনে হয় এতখানি সরল দৃঢ়মনা নয় সনত। তাহলে তাদের জীবন আজ অন্য পথে চলত। অমনি সহজে তারা পথ হারাত না। এটাও সনতের মনে ক্ষণিকের চাঞ্চল্য মাত্র। রাত্রির অন্ধকার ছেয়ে আসে ঘরে বাইরে। হঠাৎ কেমন ঝড় উঠে পশ্চিম আকাশে, সর্বনাশা ঝড়। সব শান্তি উড়ে পুড়ে ছারখার হয়ে যায়। সব যেন তালগোল পাকিয়ে যায় নিতার মনে। একটা কালো মেঘ আকাশের কোল থেকে ঘূর্ণির সংকেত নিয়ে এগিয়ে আসে। সংসারে জীর্ণ নৌকাখানা পাল ছিঁড়ে হাল ভেঙে অতলে তলিয়ে যাবার উপক্রম হয়েছে। আশেপাশে কেউ নেই। শঙ্কর বাইরে। একা নিতা হিমশিম খেয়ে যায়। কোনো দিকে কুলকিনারা পায় না। কাদম্বিনী বুক চাপড়ে কাঁদে। হে ভগবান, এ কি করলে তুমি? এ ছিল তোমার মনে? নির্বাক হয়ে গেছে বাজ পড়া বটগাছ। বাতাসের মৃদু স্পর্শটুকুও স্তব্ধ হয়ে গেছে ওর পত্রহীন অর্ধমৃত শাখা কাণ্ডে। মাধব মাস্টার চুপ করে বসে আছেন। মনে ওই দুরন্ত ঝড়ের পূর্বাভাস ফুটে ওঠে ঠোঁটের নীরব কাঁপুনিতে। অসহায়, ক্লান্ত, হতাশ একটি মানুষ। চোখের সামনে দেখেছিলেন দিনগুলো কেমন বদলাচ্ছে। প্রাচুর্য থেকে এলো অভাবের দিন। ক্রমশ সেই জঘন্য পরিবেশে বাস করবার জন্য শুধু বেঁচে থাকার তাগিদেই ওদের স্বভাব বদলাল। সংস্কারও বদলে গেছে। আজ সব যেন চোর বাটপার হয়ে উঠেছে। মা তার স্নেহ ভুলতে বসেছে, ভাই ভুলেছে তার কর্তব্য। এই ছোট্ট সংসারের মাঝেই সেই বিরাট সামাজিক সর্বনাশের সামান্য প্রতিবিম্ব দেখেছেন মাধববাবু। এমনি তালগোল পাকিয়ে যদি সব কিছু চলত, তাহলেও কথা ছিল না।
কিন্তু কিছু মানুষ এর মধ্যে রয়ে গেছে, তারাই আজও এই পরিবর্তনের স্রোতের মুখে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করে, আঁধারে পথ খোঁজে। তারাই দুঃখ পায় বেশি, কষ্ট পায়, তবু মাথা নোয়ায় না। এই চরম বিপদেও নিতা আজ তাই উঠে পড়ে লেগেছে। ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে কেমন করে মেশিনে মন্টুর একটা পা আটকে যায়। ফোরম্যান ওর কাছে ছিল, তক্ষুনি মেশিন বন্ধ করে টেনে বের করেছে। মন্টু প্রাণে বেঁচে আছে মাত্র, অজ্ঞান হাসপাতালে পড়ে রয়েছে। অবশ্য কোম্পানি গভীর দুঃখ প্রকাশ করেছে এই দুর্ঘটনার জন্য, সব ব্যবস্থাও করছে তারা। নিতা খবর পেয়েই হাসপাতালে ছুটেছে। এ এক অন্য জগৎ, এখানে কে কার কড়ি ধারে। নার্স ডাক্তাররা ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাঘুরি করছে। বন্ধুবিহীন জগৎ, তারই মাঝে একা দাঁড়িয়ে আছে নিতা। বিশাল বিশ্বে সে যেন হারিয়ে গেছে দুঃখের তমসায়। মন্টুর জ্ঞান অল্প অল্প ফিরেছে। ডাক্তার নির্দেশ দেন আজই ব্লাড চাই। ব্লাড? হ্যাঁ, ব্লাড ব্যাংকে টেস্ট রিপোর্ট নিয়ে যান, দাম দিলে হয়তো ব্লাড মিলবে। দাঁড়াবার সময় নেই নিতার, তাড়াতাড়ি বের হয়ে এলো। মেডিকেল কলেজের বড় বাড়িটার দিকে পা বাড়ায় সে। কর্মব্যস্ত মহানগরী, তারই স্রোতে খড়কুটোর মতো এই ঘাটে ও ঘাটে ভেসে ফিরছে একটি মেয়ে। সারাটা দিন কেটে গেছে তার নানা ঝামেলায়। রক্ত আনতে কখনো ছুটেছে ইঞ্জেকশন ওষুধ কিনতে। সব ঝামেলা চুকিয়ে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, তখন হাসপাতালের ঘন সারিবদ্ধ দেওদার গাছের মাথায় পড়ন্ত দুপুরের অভ্র রোদ গেরুয়া হয়ে আসে। ঘামে নেয়ে উঠেছে, সারাদিন নাওয়া নেই, খাওয়া নেই। একটু জিরিয়ে বিকেলে মন্টুকে দেখে বাসায় ফিরবে সন্ধ্যা নাগাদ। কি ভেবে আমহার্স্ট স্ট্রিটে গীতার বাসার দিকে চলতে থাকে নিতা। এ সময় সনতের সঙ্গে দেখা হওয়া দরকার। নিজেকে অত্যন্ত অসহায় মনে করে। এ অবস্থায় সনৎ যেন তাকে ভরসা দিতে পারবে, আর ভরসা পেত সংকট থাকলে। কিন্তু সেও বাইরে চলে গেছে, অনেক দূরে। একা দাঁড়াতে হবে তাকে বিপদের মাঝে, সামলাতে হবে সব কিছু। একাই চলবে সে। কেমন যেন মনের মধ্যে একটা সুর বেজে ওঠে। নিজেকে যখনই একক সত্তা হিসেবে দেখেছে, তখনই মনে হয় ঝড়ের কি সুর বাজে তার মনে। ওই উদাস হাওয়া আনে তার মনে অদম্য ক্ষমতা, প্রেরণা, মহাজীবনের বিচিত্র প্রকাশ, দুঃখ জয়ের সাধনা। ছোট্ট রুমালটা দিয়ে ঘাম মুছে এগিয়ে চলে। দুপুরের শহর আবার ধীরে জেগে উঠেছে। সনৎ কিছুদিন ছুটি নিয়েছে অফিস থেকে। একটা প্রফেসরি পাবার আশা করছে। মাঝারি কলেজ হোক, তবু সেই কাজই নেবে সে। কেরানিগিরির উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছে। অফিসে সেই পরিবেশ, বড়বাবু, গজেন সামন্তর বেহায়া কথাবার্তাগুলো মনে পড়লে শিউরে ওঠে। কতগুলো দৈত্য যেন তাকে বেঁধে পিষে মেরে ফেলতে যায়। অলস দুপুর, গীতা ঘুমোচ্ছে খেয়ে দে। কদিন থেকে ক্রমশ পুঞ্জীভূত বিক্ষোভ তার মনে ফেটে পড়েছে ধীরে ধীরে। সনতের এই নিশ্চিন্ত জীবন থেকে অনিশ্চিত ভবিষ্যতের মাঝে পাড়ি জমানোটা কিছুতেই ভালো চোখে দেখতে পারে না গীতা। সনৎ মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। স্বামী স্ত্রীর মাঝে জেগে ওঠে বিক্ষোভের একটা ব্যবধান। হঠাৎ এই রোদের মধ্যেই নিতাকে আসতে দেখে বিস্মিত হয় সনৎ। উঠে এসে অভ্যর্থনা জানায়, এসো এসো, ভেতরে এসো, ঘেমে নিয়ে উঠেছ যে। সনৎ ফ্যানের রেগুলেটরটা পুরো পয়েন্টে বাড়িয়ে দেয়। নিতা বলে ওঠে, উফ, যা রোদ। ছাতা কোলে রেখে চেয়ারটা টেনে নেয়। জল দাও এক গ্লাস। গীতা কোথায়? নিষ্পৃহ কণ্ঠে জবাব দেয় সনৎ, খেয়ে ঘুমোচ্ছে। নিতা একবার ওর দিকে চাইল। কেমন শান্তি আর নিশ্চিন্ততার মাঝে নিজেকে মেলে দিয়েছে। আর সে উল্কার বুক পোড়া জ্বালা নিয়ে ছুটে চলেছে অসীম আকাশের
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মন থেকে সেই ভাবনা মুছে ফেলে নিতা। কুজো থেকে জল গড়িয়ে নিজেই এক নিঃশ্বাসে শেষ করে বসল নিতা। তখনও হাঁপাচ্ছে। ঠান্ডা জল খেয়ে একটু দম ফিরে পায়। সনৎ ওর দিকে চেয়ে রয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত চেহারা। ওর দেহমনের উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে, আরও শীর্ণ হয়ে উঠেছে। চোখ দুটোতে একটা অস্বাভাবিক দীপ্তি। নিতা বলে চলেছে, মন্টু অ্যাক্সিডেন্ট করে নীলরতন সরকারি হাসপাতালে রয়েছে। ডান পাখানে হয়তো অ্যাম্পুট করতে হবে। বেঁচে হয়তো যাবে, কিন্তু টিকে থাকবে পঙ্গু হয়ে। সহজভাবে কথাটা বলে নিতা। কোথাও এতটুকু দ্বিধা নেই। কঠিন বাস্তবকে মেনে নিয়েছে সে। চমকে ওঠে সনৎ, কি বলছো তুমি? নিতা কথা বলল না। চোখের উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে ওর দিকে চেয়ে থাকে। সনতের মন নীরব সমবেদনায় ভরে ওঠে। সবাই, এমনকি সেও তাকে বঞ্চনা করেছে, আঘাত দিয়েছে তাকে অদৃষ্ট। তার তুলনায় গীতা অনেক শান্তিতে আছে। তবু জ্বলছে অহরহ নিতা। সে স্বাভাবিকভাবে সর্বংসহা ধরিত্রীর মতো মুখ বুজে ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছে। নিতা, সনৎ ওর কাছে এসে দাঁড়ায়। হঠাৎ পর্দাটা ঠেলে গীতাকে ঢুকতে দেখে সরে এসে বসল সনৎ। উত্তেজনায় তখনও তার মুখ চোখ থমথমে। গীতা দুজনের দিকে সন্ধানী দৃষ্টি মেলে কি যেন খুঁজছে। অসময়ে এই নির্জন দুপুরে নিতাকে এখানে আসতে দেখে সে অবাক হয়েছে। একটু রাগও হয় নিতার এই অস্বাভাবিক দৃষ্টিকটু ব্যবহারে। সনৎ স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, নিতা এসেছে, স্নান-টানের ব্যবস্থা করে দাও। মন্টুর দুঃসংবাদটা প্রকাশ করতে সাহস পায় না সনৎ। এক্ষুনি হয়তো কেঁদে কেটে একটা বিশ্রী কাণ্ড বাঁধিয়ে বসবে গীতা। সামান্যতে অধৈর্য হয়ে ওঠা গীতার স্বভাব। তাই ও প্রসঙ্গত আপাতত চেপে যাবার চেষ্টা করে সে। নিতা একটু অবাক হয়েছে গীতার এই উদাসীন বিরক্তিজনক ব্যবহারে। নিজে অপ্রস্তুত হয়ে ওঠে। গীতার সেদিকে নজর নেই। সনতের প্রশ্নে জবাব দেয় গীতা, বেশ একটু ব্যঙ্গের সুরে। তা তো দেখছি। নিতাকে প্রশ্ন করে, কতক্ষণ এসেছিস? অনেকক্ষণ মনে হচ্ছে। নিতা সম্বন্ধে সব ভাবনাগুলো ভিড় করে এসেছে তার মনে। গীতার মনের জ্বালা ফুটে ওঠে। সনৎকে সেই মন্ত্রণা দিয়েছে। সেই তাকে চাকরি ছেড়ে আরও কম মাইনেতে কোনো ছোট কলেজের অস্থায়ী অধ্যাপকের পদ নিতে অনুরোধ জানিয়েছে। গীতার কথাগুলোর পেছনে কি কদর্য ইঙ্গিত আছে তা বেশ বুঝতে পেরেছে নিতা। সারাদিন তার কেটেছে দুশ্চিন্তায়। স্নান খাওয়া নেই। তারপর এই হীন অপমান সহ্য করার মতো মানবিক প্রস্তুতি তার ছিল না। সারা মন জ্বালা করে ওঠে। তারপর এই হীন অপমান সহ্য করার মতো মানসিক প্রস্তুতি তার ছিল না। সারা মন জ্বালা করে ওঠে। কি যেন বলতে গিয়ে উঠে পড়ল নিতা চেয়ার থেকে। এর চেয়ে বাকি সময়টুকু না হয় স্টেশনে কাটিয়ে আবার হাসপাতালে ফিরে যাবে। তবুও সামনে থেকে সরে যেতে চায় নিতা। এ ঘর থেকে চলে যাবে। এখানে নিতার জন্য নেই কোনো সান্ত্বনা, কোনো আশ্রয়। ছাতাটা নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। চমকে ওঠে সনৎ। ও কি, উঠলে যে? নিতা জবাব দেয়, হ্যাঁ, এদিকে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলি। সনৎ অবাক হয়ে চেয়ে থাকে ওর দিকে। নিতা তার সামনেই অস্নাত অভুক্ত অবস্থায় চরম বিপদের দিনে অপমানিত হয়ে ফিরে গেল তারই বাড়ি থেকে। অথচ সেই বছরের পর বছর নিজের পরিশ্রম ও কষ্টার্জিত অর্থ দিয়ে তার পড়ার খরচ ও মেস চার্জ জুগিয়েছে। নিতা কোনোদিনই প্রতিবাদও করবে না। এত বড় অবিচার, অপযশ, বঞ্চনার কোনো প্রতিবাদই সে করেনি। বজ্রাহতের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে সনৎ। দুজনে মুখোমুখি দাঁড়িয়েছে, সনৎ আর গীতা। গীতার বুকে সন্দেহের বিষ জ্বালা।
মন ছাপানো ঝড় গর্জাচ্ছে সনতের মনে। বলে ওঠে সনত, ওকে যেতে দিলে? সনতের কথায় বলে ওঠে গীতা, আমার কাছে তো আসেনি, যার কাছে এসেছিল আতিথ্য দেখানো উচিত ছিল তারই। কণ্ঠে তীক্ষ্ণ বিদ্রুপের জ্বালা ফুটিয়ে গীতা বলে ওঠে, যাও পায়ে ধরে ফিরিয়ে আনো গে। সনত রাগ চেপে ধীর কণ্ঠে বলে ওঠে, অনেক কিছুই ভেবে নিয়েছ, কিন্তু ওকে আজও চেনুনি, কেন এসেছিল তাও জানো না। থাক, আর জেনে দরকার নেই, যা জেনেছি তাই ঢের। গীতার সব জানা হয়ে গেছে, জ্বলছে সে মনে মনে। ওদের দীর্ঘদিনের গভীর পরিচয় একটা পরিণামে পরিণত হবার আগেই গীতা এসেছিল তার জীবনে। ভেবেছিল গীতা বদলে ফেলবে সনদকে, 5 জনের মতো শান্তির ঘর সংসার করবে। কিন্তু আজ বুঝছে পদে পদে নিতা ওর মনের কত গভীর আসন পেতেছে। সেখান থেকে গীতার সাধ্য নেই নিতাকে ফিরিয়ে দিতে। তবু সামাজিক দাবিতে গীতা আজ নিজের অধিকার জানায়, কঠিন কণ্ঠে প্রতিবাদ করে, বলে ওঠে, মায়ের পেটের বোনকে চিনি না আমি? শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করো না। ছি ছি, লজ্জা হওয়া উচিত তোমার। ওই বেহায়ার ঢলানি। বাধা দিয়ে ওঠে সনদ বজ্র কণ্ঠে, গীতা, মারবে নাকি? তাও হয়তো আজ পারো। আচ্ছা। গীতা ভেতরের দিকে চলে গেল। একা স্তব্ধ হয়ে বসে আছে সনদ। ওই পলাশ ফুলের মতো বর্ণসার মেয়েটির মনের তীব্র বিষের জ্বালায় তখনও জ্বলছে সে। নিজের জন্য নয়, নিতাকে এ অবস্থায় এমনি কুৎসিতভাবে অপমানিত হয়ে ফিরে যেতে হয়েছে তারই বাড়ি থেকে। এই কথাটা বহু চেষ্টা করেও সে ভুলতে পারে না। ওকে থামিয়ে দিতে পারে সনদ, কিন্তু প্রতিবাদ করলেই এখনই কেঁদে কেটে গীতা পাড়া মাথায় করবে। আশেপাশের ছাদে বৌঝিরা উকিঝুঁকি পারবে কৌতূহলী দৃষ্টিতে। একটা বৃষ্টি কেলেঙ্কারি বাঁধাতেও গীতার বিন্দুমাত্র আটকাবে না। সেই কেলেঙ্কারির হাত থেকে বাঁচবার জন্যই সনদ চুপ করে গেল আপাতত। কোথায় যাচ্ছ? গীতা সাজগোজ করে বের হয়ে গেল কোনো জবাব না দিয়েই। দুপুরের জনহীন হাসপাতালের রূপ বদলে গেছে বৈকালের জনারণ্যে। কাতারে কাতারে লোকজন রোগীদের আত্মীয়স্বজন দেখতে আসছে। কারো হাতে ডাব, ফল, কেউ ফ্লাস্কে করে আনছে দুধ, অভাবে হরলিক্সের বোতলেও কেউ এনেছে দুধ বার্লি। কোনো বস্তিবাসী বৌঝি কম দামি ফ্রক পরা ছেলেমেয়েদের নিয়ে শুধু হাতে দেখতে আসছে স্বামীকে। সারা মুখ চোখে হতাশা আর দারিদ্র্যের নগ্ন ছাপ। কেউ পাশ দিয়ে গাড়ি হাঁকিয়ে চলে গেল কটেজের দিকে। 2-1 বাচ্চা ছুটোছুটি করছে সামনের লনে। হাসি কান্নার মেলা, বহু বিচিত্র জীবনযাত্রা এদের। এই নীরব গাছগুলোর পত্র মর্মরে ফুটে ওঠে দীর্ঘশ্বাস, হতাশার সুর। মলিন ক্লান্ত মুখে নিতাও ঢুকল গেটে। ঘামে ভিজে গেছে তার ব্লাউজটা। সস্তা শাড়িখানা পথের ধুলোয় ময়লা হয়ে উঠেছে। মুখ চোখ বসে গেছে। রাস্তার কল থেকে খানিকটা জল আঁচলা করে ঘাড়ে মাথায় মুখে দিয়ে একটু ঠান্ডা হবার চেষ্টা করেছে। সারি সারি খাট পাতা, লাল কম্বলে ঢাকা বেড, সব মুখই ওখানে একরকম। কোনো নাম নেই, সব যেন এক একটা নম্বর। নামের চেয়ে ওদের খাতায় নম্বরের হিসাবই বেশি চালু। একটু এগিয়ে গিয়ে হঠাৎ একটা অস্ফুট আর্তনাদ করে থমকে দাঁড়াল নিতা। ডাক্তারবাবু এগিয়ে আসেন ওকে দেখে। সত্যি যে এত বড় সর্বনাশ ঘটবে ভাবেনি সে। কোনো রকমে সরে এলো নিতা। মন্টু অজ্ঞান হয়ে রয়েছে মরফিয়ার ঘোরে। ডান পাটা হাঁটুর উপর অবধি নেই। নার্স তো পাশেই ছিল। ওকে দেখে আশ্বাস দেবার সুরে বলে ওঠে, আপনার পেশেন্ট ভালোই আছে? ডাক্তারবাবু বলে ওঠে, চেষ্টা করে দেখলাম অনেক, কিন্তু পায়ে গ্যাংগ্রিন হয়ে উঠেছিল, তাই বাদ দিতেই হলো। আর ও তো সাধারণ ব্যাপার, 2-4 দিন পরেই ঠিক হয়ে যাবে। কথা বলে না নিতা। চোখ ঠেলে হু হু কান্না নামে।
নার্স তো যেন দয়া পরবশ হয়েই ওকে ওদিকের বারান্দায় ধরে নিয়ে গিয়ে একটা টুলে বসায়। হলে গিয়ে কাঁদবেন না, পেশেন্টরা নার্ভাস হয়ে যাবে, এ সময় ধৈর্য হারাবেন না। নিতা কথা কইল না। ওর দিকে অশ্রু ভেজা চোখ তুলে চাইল। ও জানবে কি করে নিতার ধৈর্যের সীমা? এমনি করে পদে পদে অপমানিত, জীবন যুদ্ধে বঞ্চিত ক্ষতবিক্ষত হয়েও বুক বেঁধেছিল। কিন্তু আজ সব আগল টুটে গেছে। অসহায় সে। ভেঙে পড়ে নীরব কান্নায়। কল্পনা করতে পারে না নিতা, মন্টু জ্ঞান ফিরে যখন দেখবে তার ডান পা নেই, সে কি সহ্য করতে পারবে? ছেলেবেলা থেকে ফুটবল খেলা মন্টুর রক্তের সঙ্গে জড়িয়ে আছে। সেই তার প্রাণ, জীবনের একমাত্র অবলম্বন। সে জীবন থেকে সে নির্বাসিত, বাতিলের দলে। একটা কাঠের কাঁচের উপর ভর দিয়ে জীবন কাটাতে হবে, পরের গলগ্রহ হয়ে সারা জীবন। চোখের ওপর ভেসে ওঠে মন্টুর সুশ্রী সুন্দর সুঠাম দেহ, ব্লেজারের কোট পরে কত খেলাজয়ের ছবি, আলমারি ভর্তি কাপ মেডেল। সেই মন্টু আজ পঙ্গু, জীবন যুদ্ধে আহত বিকৃত একটি সত্তা। হু হু কান্না কমে না নিতার। নিজের জন্য দুঃখবোধ তার নেই, কিন্তু অন্যের জন্য তার অফুরান স্নেহ, দুঃখবোধ। নিতান্ত অসহায় সে। আশেপাশে সান্ত্বনা দেবার কেউই নেই তার। বাইরে গিয়ে অবধি শঙ্করও একটি চিঠি পর্যন্ত দেয়নি। সবই তাকে বইতে হবে। এইসব বোঝা আর বইতে পারে না সে। কান্না ভেজে দু চোখ নিয়ে বের হয়ে আসছে নিতা। হঠাৎ সামনে সনদকে এগিয়ে আসতে দেখে থমকে দাঁড়াল। কেমন আছে মন্টু? কথা কইল না নিতা। আঙুল দিয়ে হলের মধ্যে লাল কম্বল ঢাকা মূর্তিটার দিকে দেখাল। চমকে ওঠে সনদ। এই সর্বনাশা দৃশ্য দেখবে কল্পনা করেনি সে। কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে নিতা, ওর নাম বাঁচাই ভালো ছিল সনদ। বড় কষ্টে জীবন ওর, ও সহ্য করতে পারবে না। সনদ চুপ করে থাকে। সেও স্তব্ধ হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নেমে চলেছে নিতা, হতাশায় ভেঙে পড়া ক্লান্ত একটি মূর্তি। সারা দিন পরিশ্রম আর উত্তেজনার পর এই শোচনীয় পরিণতিতে ভেঙে মুষড়ে পড়েছে সে। সনতকে একা ছেড়ে দিয়ে ভরসা পায় না। শুকনো অস্নাত চেহারা বিবর্ণ হয়ে উঠেছে। কিছু মুখে দিয়ে বাড়ি ফিরবে, অন্তত কিছু খাবার আর চা। না, বাবা মা ভাবছে এখনই বাড়ি ফিরতে হবে। নিতা কেমন বদলে গেছে। চোখের জল তখনও শুকোয়নি। মন্টুর সেই অসহায় মূর্তিটা চোখে পড়তেই কান্না আসে চোখ ঠেলে। সনদ বলে ওঠে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সনদের কথায় আজ প্রতিবাদ করে না নিতা। অত্যন্ত অসহায় বোধ করে নিজেকে। দুজনে শিয়ালদায় স্টেশনের দিকে এগিয়ে যায় ভিড় ঠেলে। অফিসের বাবুরা দৌড়চ্ছে তখন বাঁধাকপি হাতে ঝুলিয়ে। কেউ রেশন থলিতে তরকারি কিনে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছে বকের মতো পা ফেলে, ঠেলে ঠুলে ধাক্কা দিয়ে। জীবনের আপাতত পরম গতি তাদের 6:33 লোকাল। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম শক্তিপদ রাজগুরু লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা এর 5ম পর্ব। এর পরে আসছে 6ষ্ঠ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।